আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? আছি ভালো, ইনশাআল্লাহ রহমতে। আপনারা সবাই কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? আছি আল্লাহর রহমতে ভালোই। আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার লেকচার শুরু করছি। হ্যাঁ, আজকে আপনাদেরকে পড়াবো হাউজিং অ্যান্ড ভেন্টিলেশন, দেন লাইট। আপনাদের তিনটা মানে টপিকস পড়াইতে হবে আজকে, খুব বেশি বড়, একটু ধৈর্য সহকারে আপনাদের শুনতে হবে। এটা বিশেষ করে হাউজিংটা অনেক বড়। In the modern concept, housing includes not only the physical structure providing shelter, but also the immediate surroundings and the related community services and facilities. Housing বলতে যে physical structure বোঝায় তা না, এটা হলো immediate surroundings ও বোঝায়। যেমন immediate surroundings বলতে neighborhood, তারপর হলো যে মাইক্রো ডিস্ট্রিক্ট, এটা হলো যে সারাউন্ডিং। ইমিডিয়েট সারাউন্ডিং বলতে সেটা বোঝায়। এছাড়া হলো রিলেটেড কমিউনিটি সার্ভিসেস এন্ড ফেসিলিটিস, এগুলো এর সাথে ইনক্লুডেড, শুধু ফিজিক্যাল স্ট্রাকচারই বোঝায় না। এটাই হলো হাউজিং। WHO prefers to use the term residential environment instead of housing. WHO হাউজিং এর বদলে রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট প্রেফার করে। তাহলে রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট ইজ দ্য ফিজিক্যাল স্ট্রাকচার দ্যাট ম্যান ইউজেস and the environs of the structure including all the necessary services. হ্যাঁ, সাউন্ড মানে শোনা বলতো যাচ্ছে? মিউট করে রাখেন। Including all necessary services, facilities, equipment and devices needed or desired for the physical and mental health and the social well-being of the family and the individual. The immediate surrounding of residential buildings are often referred to as the neighborhood or micro-district. Social goals of housing. তাহলে হাউজিং এর কি কি লক্ষ্য আছে? একটা হলো শেল্টার দেয়। হ্যাঁ, প্রথমে যেটা করে শেল্টার দেওয়া। হাউস প্রোভাইড এ স্যানিটারি শেল্টার হুইচ ইজ এ বেসিক নিড। তারপর হলো ফ্যামিলি লাইফ। দ্য হাউস শুড প্রোভাইড এডুকেট স্পেস ফর ফ্যামিলি লাইফ অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস, প্রিপারেশন অ্যান্ড স্টোরেজ অফ ফুড, মিটিং, স্লিপিং, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার বেসিক অ্যাক্টিভিটিস। Access to community facilities. Third element of housing is acceptability to community services and facilities, such as health services, schools, shopping areas, place of worship. Family participation in community life. Family is a part of the wider community. The family participation in community life pe important ki important হলো যে it can offer help in times of need. It is an important source of friends. Communities are able to pool their efforts and improve their living conditions.
Next হলো economic stability. Housing is a form of investment of personal savings. It provides for economic stability and well-being of the family. তাহলে মেইন 5টা তার গোল আছে, একটা হলো শেল্টার দেওয়া, একটা ফ্যামিলি লাইফ, অ্যাক্সেস টু কমিউনিটি ফ্যাসিলিটিস, ফ্যামিলি পার্টিসিপেশন ইন কমিউনিটি লাইফ, তারপর ইকোনমিক স্টেবিলিটি। নেক্সট হলো বেসিক প্রিন্সিপালস অফ হেল্পফুল হাউজিং। এটা WHO অনুযায়ী হেল্পফুল হাউজিং provides physical protection and shelter, provides adequately for cooking, eating, washing, and excretory functions, is designed, constructed, maintained, and used in a manner such as to prevent the spread of the communicable diseases, provides for protection from hazards of exposure to noise and pollution, is free from unsafe physical arrangement due to construction or maintenance, and from toxic or harmful materials, encourages personal and community development, promote social relationships, reflects a regard for ecological principles, and by this means promote mental health. তাহলে হেল্পফুল হাউজিং কি কি প্রিন্সিপলস, যেমন একটা হলো হেল্পফুল হাউজিং প্রোভাইড ফিজিক্যাল প্রোটেকশন এন্ড শেল্টার, নেক্সট কি করে কুকিং, ইটিং, ওয়াশিং এন্ড এক্সক্রিটোরি ফাংশন প্রোভাইড করে, তারপর প্রিভেন্ট করে স্প্রেড অফ দ্য কমিউনিকেবল ডিজিজেস, নেক্সট প্রোভাইডস ফর প্রোটেকশন ফ্রম হ্যাজার্ডস অফ এক্সপোজার টু নয়েজ এন্ড পলিউশন, আর হাউস ফ্রি ফ্রম আনসেফ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তারপর হলো যে এটা ফ্রি ফ্রম টক্সিক অর হার্মফুল ম্যাটেরিয়ালস, and promote mental health. এটা হলো মেইন কথা। Factors that are taken into consideration in determining the housing standards. Housing standards কি কি আমরা দেখি, per capita space and floor space, social and economic characteristics. কি কি economic characteristics আছে, family income, family size and composition, standard of living, lifestyle, stages in lifestyle, the life cycle, education, and cultural factors. Because of cultural diversity and other factors, standard of housing must vary from country to country and from region to region. There cannot be rigid uniform standard. Housing এর কোনো মানে রিজিড কোনো নাই, মানে স্ট্যান্ডার্ড ওরকম নাই, যে এটা হলো যেহেতু ভেরি করে, যে কান্ট্রি টু কান্ট্রি, রিজন টু রিজন ভেরি করে, সব জায়গার স্ট্যান্ডার্ড একরকম না। আমাদের দেশের স্ট্যান্ডার্ড একরকম, অন্য দেশে আরেক রকম, রুরাল এরিয়াতে একরকম, আরবান এরিয়াতে আরেক রকম, স্ট্যান্ডার্ড এটা ভেরি করে। এখন হাউজিং স্ট্যান্ডার্ড দ্যাট আর রিকমেন্ডেড বাই এনভায়রনমেন্ট হেলথ কমিটি আর অ্যাজ বিলো। তাহলে কিরকম হতে হবে হাউজিং স্ট্যান্ডার্ড, মোটামুটি যে এটা হলো সাইট হতে হবে এলিভেটেড, ইট ইজ নট সাবজেক্ট টু ফ্লাডিং ডিউরিং রেইনস, উঁচু জায়গায় হতে হবে, উঁচু হতে হবে আর কি, যে জায়গাটায় হাউজিং হবে সেটা উঁচু হতে হবে যাতে বৃষ্টিতে বন্যা না হয়। শুড হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, মানে না হয়ে যায়, মানে ভেসে না যায় পানিতে সেটা। আর শুড হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস টু এ স্ট্রিট, এমন একটা স্পেসে হতে হবে যাতে যেদিক দিয়ে এন্ট্রেন্সটা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্ট্রেন্স, হ্যাঁ, রাস্তা থেকে বাসায় ঢোকা যায় সরাসরি, যাতে আরেকটা বাসা দিয়ে ঢুকতে না হয়, অন্য জায়গায় অন্য কোনো স্পেস দিয়ে ঢুকতে না হয়, মানে সরাসরি রাস্তা থেকে বাসায় ঢুকবে, সেই এন্ট্রেন্সটা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট এন্ট্রেন্স। তারপর হলো যে অ্যাওয়ে ফ্রম ব্রিডিং প্লেসেস অফ ভেক্টরস লাইক মসকুইটো অ্যান্ড ফ্লাইজ, হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, মানে হলো ব্রিডিং প্লেস থেকে দূরে থাকতে হবে। আশেপাশে একটু ডোবার মতো থাকে, অনেক সময় দেখা যায় একদম কাছে, হয়তো ঘরের পিছনে এরকম থাকে যে ডোবা, ওখানে থাকে ব্রিডিং প্লেস থাকে, মসকুইটো, ফ্লাইজ, এগুলো সেরকম জায়গা হলে হবে না। আবার দেখা যায় যে বন জঙ্গল থাকে, গাছগাছরা থাকে একদম, ওখানে অনেক রকমের পোকামাকড় বসবাস করে, মানে সেখান থেকে দূরে থাকতে হবে। এছাড়াও আরো দূরে থাকতে হবে অ্যাওয়ে ফ্রম দা নিউসেন্সেস সাচ এজ ডাস্ট, স্মোক, স্মেল, নয়েজ, মানে হলো যে একদম রাস্তার কাছে, একদম কাছে না থেকে মনে হয় একটু দূরে থাকা উচিত, যাতে ওখানে রাস্তায় গাড়ি যায়, হই চই শব্দ, মানে তারপরে হলো ডাস্ট থাকে, উড়ে আসে বাসায়, একটু দূরে থাকা ভালো। তারপর হলো ইনে প্লিজিং সারাউন্ডিং, চারপাশে একটু শান্ত পরিবেশ থাকলে এটা ভালো হয়। সয়েল শুড বি ড্রাই অ্যান্ড সেফ ফর ফাউন্ডিং দ্য স্ট্রাকচার, সয়েল থাকতে হবে ড্রাই এবং সেফ, স্ট্রাকচারটা তৈরি করতে হবে এরকম একটা সেফ জায়গা যেন।
দেখা গেল যে একটা বিল্ডিং করলো, নিচে এরকম ড্রাই না, একটু ওয়েট জায়গা, একটু নিচে ফাঁপা ফাঁপা, পরে দেখা গেল কি বিল্ডিং ভেঙে পড়ে গেল, সেরকম যেন না হয়। সেফ ফাউন্ডিং যাতে হয় এবং ড্রাই সোয়েল হবে, তাহলে তাহলে হাউজিং স্ট্যান্ডার্ডটা এরকম হতে হবে। তারপর সাব সয়েল ওয়াটার বিলো 10 ফিট, নিচের যে ওয়াটার থাকে সেটা 10 ফিটে নিচে 10 ফিট নিচে থাকতে হবে। তারপর সেট ব্যাক, প্রপার লাইটিং এন্ড ভেন্টিলেশন, ওপেন স্পেস অ্যারাউন্ড, এরকম হতে হবে যাতে লাইট, প্রপার লাইট আসে, ভেন্টিলেশনটা ভালো হয়। আশেপাশে একদম খুব ঘিঞ্জি ঘিঞ্জি হলো পরিবেশ, তাহলে তো লাইট বা ভেন্টিলেশন ঠিক মতো হবে না। একটু ওপেন স্পেস হওয়া দরকার চারিদিকে। তারপর রুরাল এরিয়ার যে তৈরি করা হবে সেটা হলো বিল্ট আপ এরিয়াটা হবে 1/3, যে এরিয়াটা হবে সেখানে হাউজিংটা হবে 1/3 জুড়ে, আর আরবান এরিয়াতে হবে 2/3 জুড়ে হবে। আর ফ্লোরটা কেমন হবে, শুড বি পাক্কা অ্যান্ড স্যাটিসফাই হ্যাঁ ফলোইং ক্রাইটেরিয়া। তাহলে ওই ফ্লোরটা হবে পাকা এবং কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেমন ইট শুড বি ইমপারমেবল so that it can be easily washed and kept clean and dry. তাহলে হলো এমন ভাবে ফ্লোরটা তৈরি করতে হবে যাতে সহজে এটা ধোয়া যায়, পরিষ্কার করা যায়, ড্রাই করা যায় সেরকম। অনেক সময় যে ফ্লোরটা উঁচু হয়, চারিদিকে নিচু হয়, নিচু হয় মাঝখানে, তখন পানি জমে থাকে, সেরকম না হয়ে কি করতে হবে, এমন ভাবে তৈরি করতে হবে যাতে সহজে ধোয়া যায় এবং ড্রাই হয়ে যায়। তারপর ইট মাস্ট বি স্মুথ এন্ড ফ্রি ফ্রম ক্র্যাকস এন্ড ক্রেভিসেস টু প্রিভেন্ট ব্রিডিং অফ ইনসেক্টস এন্ড হারবারেজ অফ ডাস্ট। তাহলে এখানে থাকে, ফাটল থাকে অনেক সময় ইয়েতে ফ্লোরে, হ্যাঁ, তা সেখানে কি থাকে, পোকামাকড় বসবাস করে, কিন্তু সেরকম না হয়ে স্মুথ হতে হবে, যেন ফাটল না থাকে, সেরকম ফ্লোর হতে হবে। তারপর ইট শুড বি ড্যাম্প প্রুফ হতে হবে এবং প্লিন্থ হাইট হবে 2 to 3 ফিট, তার স্তম্ভটা যে হবে সেটা 2 to 3 ফিট হতে হবে। এবং ওয়ালটা কেমন হবে, রিজনেবলি স্ট্রং, তারপরে লো হিট ক্যাপাসিটি, ওয়েদার রেজিস্ট্যান্ট, আনসুইটেবল ফর হারবারেজ অফ রেটস এন্ড ভার্মিন, নট ইজিলি ড্যামেজড, স্মুথ, attained by 9-inch brick wall, plastered, smooth and colored cream or white, এবং ওয়ালের কালারটা হবে ক্রিম অথবা হোয়াইট কালার, হালকা কালার। এটা হলো হাউজিং স্ট্যান্ডার্ড। রুফ কেমন হবে, হাইট নট লেস দেন 10 ফিট ফর কমফোর্ট, হাইটটা হতে হবে 10 ফিট, এর নিচে হলে হবে না রুফের যে হাইটটা। তারপর রুমসটা কেমন হবে, লিভিং রুম শুড নট বি লেস দেন 2, মানে লিভিং রুম 2টা থাকতে হবে, at least one of which can be closed for security। তাহলে হলো 2টা রুম থাকতে হবে, একটা হলে হবে না। Number of rooms and area should be increased according to family size so that recommended floor space per person may be made available। তাহলে সেরকম হতে হবে, রুম বাড়াতে হবে অনুযায়ী, ফ্যামিলি সাইজ অনুযায়ী, ফ্যামিলি মেম্বার বাড়বে, রুম সংখ্যাও বাড়াতে হবে। আর ফ্লোর এরিয়াটা for living room at least 100 square feet for a single person and at least 120 square feet if more than one person। একজন পার্সনের জন্য কমপক্ষে 100 স্কয়ার ফিট হতে হবে, আর যদি একের অধিক হয় তাহলে 120 স্কয়ার ফিট। পার পার্সন এরিয়া ইন লিভিং রুম শুড নট বি লেস দেন 50 স্কয়ার ফিট, 50 স্কয়ার ফিটের নিচে হওয়া যাবে না। অপটিমাম এরিয়া হলো 100 স্কয়ার ফিট। আর কিউবিক স্পেস যদি বলা হয়, এয়ার স্পেস পার পার্সন পার ক্যাপিটা শুড বি 500 কিউবিক ফিট, প্রিফারেবলি 1000 কিউবিক ফিট, এটা হলো কিউবিক স্পেসটা। আর উইন্ডোজটা কেমন হবে, অ্যাট লিস্ট 2 উইন্ডোজ, ওয়ান অফ দেম শুড ওপেন ডিরেক্টলি অন টু অ্যান ওপেন স্পেস, কমপক্ষে 2টা জানালা থাকবে, একটা ওপেন স্পেস থাকবে, যে এমন জায়গায় থাকবে যাতে ওপেন স্পেস থাকে আশেপাশে। তারপর হলো যে প্লেসড 3 ফিট অ্যাভাব দ্য গ্রাউন্ড, তাহলে উইন্ডোটা হতে হবে গ্রাউন্ড থেকে 3 ফিট উপরে। উইন্ডো এরিয়া শুড বি 1/5 অফ দ্য ফ্লোর এরিয়া, আর ডোরস অ্যান্ড উইন্ডোজ কম্বাইন্ড শুড হ্যাভ 2/5 অফ দ্য ফ্লোর এরিয়া। উইন্ডোটা হবে 1/5 অফ দ্য ফ্লোর এরিয়া, আর ডোর আর উইন্ডো দুটা মিলে হবে 2/5 অফ দ্য ফ্লোর এরিয়া। আর লাইটিং, ডে লাইট ফ্যাক্টর শুড এক্সিড 1% over half of
floor area. Kitchen, every dwelling house must have a separate kitchen. Or privy, a sanitary privy is a must in every house, belonging exclusively to it and readily accessible. Garbage and refuse. These should be removed from the dwelling at least daily and disposed of in a sanitary manner. Bathing and washing should have facilities for bathing and washing and providing proper privacy. Water supply, safe and adequate water supply available at all times. আর রুরাল হাউজিং কেমন হবে? In rural areas, the approved standards may be lower than in towns. The following minimum standards have been suggested. At least 2 living rooms, ample veranda space. বারান্দা থাকবে হলো বড় এক বারান্দা থাকবে। তারপর হলো যে the built up area should not exceed 1/3 of the total area. মানে built up area 1/3 এর আগে বলা হয়েছে যে রুরাল হাউজিং যেটা সেটা হলো 1/3 হবে। Separate kitchen with a paved sink or platform for washing utensils. কিচেন হবে সেপারেট, আর যেখানে থালা বাসন মানে এগুলো বাসন কুসন ধুবে সেই সিঙ্কটা হবে অথবা প্ল্যাটফর্মটা হবে পাকা করা হবে। The house should be provided with a sanitary latrine. The window area should be at least 10% of the floor area. There should be a sanitary well or tube well within a quarter of a mile from the house. যদি হাউজের কেউ নিজের বাসায় না করে যে স্যানিটারি ওয়েল অথবা টিউবওয়েল না রাখতে পারে তাহলে থেকে হাউস থেকে কোয়ার্টার মাইল দূরে যেন হয়। It is insanitary to keep cattle and livestock in dwelling houses. Cattle sheds should be at least 25 feet away from the dwelling houses. A cattle shed should be open on all sides. তাহলে যে গোয়াল ঘর হতে হবে 25 ফিট দূরে ডুয়েলিং হাউস থেকে এবং ওপেন থাকতে হবে এই ডুয়েলিং হাউস ক্যাটল শেডটা। There should be adequate arrangement for disposal of waste water, refuse and garbage. Housing and health. Housing is a part of total environment of man. It is to some extent responsible for the status of man's health and well-being. Relationship is observed between poor housing and the following condition. The poor housing হয় তাহলে কি কি কন্ডিশন হতে পারে? একটা হলো যে রেসপিরেটরি ইনফেকশন, কমন কোল্ড, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, মেজেলস এন্ড হুপিং কফ। রেসপিরেটরি ইনফেকশন হতে পারে এগুলো। আর স্কিন ইনফেকশন কি হতে পারে? স্ক্যাবিস, রিংওয়ার্ম, ইম্পিটিগো, লেপ্রোসি মানে লেপ্রোমেটাস লেপ্রোসি যেটা। তারপর রেড ইনফেস্টেশনস এর মধ্যে আছে প্লেগ, তারপর আর্থ্রোপড বর্ন ডিজিজ, হাউস ফ্লাই, মসকুইটো, তারপর ফ্লিজ এন্ড বাগ। তারপর হতে পারে অ্যাক্সিডেন্ট। A substantial proportion of house accidents are caused by some defects in the home and its environment. যেমন হলো যে যদি হাউজিং তৈরি করাটাতে কোনো ডিফেক্ট থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন অনেক বিল্ডিং এখন ইদানিং শোনা যায় যে বিল্ডিং ভেঙে পড়েছে, ফাটল ধরেছে, এরকম শোনা যায়। সেটা যদি ডিফেক্ট থাকে তাহলে সেখান থেকে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। Morbidity and mortality. High morbidity and mortality rates are observed where housing conditions are poor. Psychosocial effects. Persons living in upper floors of high buildings in densely populated urban areas suffer from sense of isolation that may lead to neurosis and behavior disorders. The psychosocial effect হয় তাদের ক্ষেত্রে যারা একা একা থাকে, যেমন ফ্ল্যাট বাড়িগুলোতে যেটা হয়, হ্যাঁ, সম্পূর্ণ একা থাকে, কারোর সাথে মিশতে পারে না,
এসব কারণে কি হয় যে নিউরোসিস এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডেভেলপ করে। নেক্সট হলো ওভারক্রাউডিং। Overcrowding refers to the situation in which more people are living within a single dwelling than there is space for, so that movement is restricted, privacy secluded, hygiene impossible, rest and sleep difficult. Overcrowding যে এক অল্প স্পেসে যখন অনেক মানুষ থাকে তখন কিছু প্রবলেম হয়। হ্যাঁ, প্রাইভেসি মেনটেন হয় না, তারপর হলো হাইজিন মেনটেন করা সম্ভব হয় না, তারপর হলো রেস্ট নেওয়া যায় না। হ্যাঁ, তারপর হলো হেলথের দিক দিয়ে অনেক রকমের হ্যাজার্ড হয়। তাহলে এটাই হলো ওভারক্রাউডিং। তাহলে হ্যাজার্ডস ডিউ টু ওভারক্রাউডিং, কি কি হ্যাজার্ড হতে পারে ওভারক্রাউডিং থেকে? দ্য রিস্ক অ্যাজ রিগার্ডস ফিজিক্যাল হেলথ, ইনফেকশাস ডিজিজেস স্প্রেড র্যাপিডলি আন্ডার কন্ডিশনস অফ ওভারক্রাউডিং। ওভারক্রাউডিং হলে ইনফেকশাস ডিজিজ স্বাভাবিক, অনেক বেশি মানুষ একজনের থেকে আরেকজন দ্রুত ছড়ায়, ইনফেকশাস ডিজিজ গুলো দ্রুত ছড়ায়। তারপর হলো এই সাইকোসোশ্যাল হেলথ, তখন অনেকগুলো মানুষ যখন একসাথে থাকে, হইচই হয়, ঝগড়াঝাটি হয়, হ্যাঁ, তারপর হলো কথাবার্তা অনেক বেশি হয়, তখন সাইকোলজিক্যাল প্রবলেম হয় মানুষের। তখন ইরিটেবল হয়ে যায় মানুষ, তখন ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে। ল্যাক অফ স্লিপ, অ্যাংজাইটি, ভায়োলেন্স, মেন্টাল ডিসঅর্ডারস, বিশেষ করে চিলড্রেন আর মোর এফেক্টেড। Psychosocial stress leading to unhappiness and very probably to psychosomatic and mental disorders. Overcrowding is a health problem in human dwellings. It may promote spread of respiratory infections like tuberculosis, influenza, and diphtheria. ওভারক্রাউডিং এর জন্য কিছু ডিজিজ হয়ে থাকে, তার মধ্যে আছে টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। হাই মরবিডিটি অ্যান্ড মর্টালিটি রেটস ইন সাবস্ট্যান্ডার্ড হাউজিং। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। এখন accepted standards with respect to overcrowding are as follows. তাহলে কিরকম স্ট্যান্ডার্ড হতে হবে? পার্সনস পার রুম, the degree of overcrowding can best be expressed as the number of persons per room, number of persons in the household divided by number of rooms in the dwelling. তাহলে কতজন পার্সন আছে তাকে যদি ওই সংখ্যা দিয়ে, এই যে রুমের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যে ওভারক্রাউডিংটা পাওয়া যাবে। এখন লোক সংখ্যা আছে 10 জন আর রুম সংখ্যা হলো 2টা রুম, তাহলে এক একটা রুমে থাকতেছে 5 জন করে, যখন এটা হলো ওভারক্রাউডিং। এভাবে ওভারক্রাউডিংটা বোঝা যায়। তারপর হলো ফ্লোর স্পেস। দ্য অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস কি হবে এখানে? যেমন একটা রুমে 2জন পার্সন থাকবে, 2টা রুমে 3 জন। হ্যাঁ, 2টা রুমে কিন্তু 4 জন না, 2টা রুমে 3 জন, 3টা রুমে 5 জন। এখানে কিন্তু খেয়াল করে দেখেন 6 জন হবে না, 3 দুগুণে 6 না হয়ে হচ্ছে 5। আর 4টা রুমে 8 জন না হয়ে 7 জন, একজন করে কম, কিন্তু ডবল করলে যা হবে তার চেয়ে এক কম, মনে রাখার জন্য। 5 or more rooms, এখানে আবার 5টা রুমে 10 জন। হ্যাঁ, আর রুম সংখ্যা আরো বেশি, 5টা রুম অথবা তার বেশি হতে পারে রুম, লোক সংখ্যা হবে 10 জন। তাহলে 5টা রুম, পার্সন হলো 10, 4টা রুম 7, 3টা রুম 5, মানে 6টা না হয়ে 5টা, 2টা হতে 4টা না হয়ে 1টা, আর একটা রুমে 2 জন। তাহলে প্রথমটা যেটা একটা রুমে 2 জন, এটা মনে রাখবেন। আর 5টা রুমে হলো 10 জন, আর অন্যগুলো হলো ডবল না হয়ে একটা করে কম। এখন এটা হলো ফ্লোর স্পেস অনুযায়ী কেমন হবে স্ট্যান্ডার্ডটা। যেমন 110 স্কোয়ার ফিট অর মোর, এখানে মানে 2 জন পার্সনের জন্য হবে 110 স্কোয়ার ফিট অর মোর। আর 1.5 পার্সন, 1.5 বলতে কি বোঝায়? এটা হলো যে চিলড্রেন বিটুইন 1 to 10 ইয়ার্স, 1 থেকে 10 বছরের বাচ্চা, তাদেরকে ধরা হয়েছে হাফ, এই জন্য 1.5 পার্সন। এর জন্য 90 to 100 স্কোয়ার ফিট। আর একজনের জন্য
70 to 90 স্কয়ার ফিট, আর হাফ পার্সনের জন্য 50 to 70 স্কয়ার ফিট, আর আন্ডার 50 স্কয়ার ফিট এখানে নীল, মানে 50 নিচে হলে হবে না। আর 50 to 70 স্কয়ার ফিট যদিও হয়, এখানে নিশ্চয়ই একজন 1 থেকে 10 বছর বাচ্চা একা থাকতে পারবে না, তাহলে হতে হবে আমাদের এখানে একজন পার্সনের জন্য কমপক্ষে 70 to 90 স্কয়ার ফিট, আর মানে 1.5 পার্সন এর জন্য 90 to 100 স্কয়ার ফিট, দুইজন পার্সনের জন্য 110 স্কয়ার ফিট। আর আরেকটা আছে যে সেক্স সেপারেশন, ওভারক্রাউডিং ইজ কনসিডার্ড টু এক্সিস্ট if two persons over 9 years of age, not husband and wife of opposite sex, are obliged to, এটা হলো যে যদি ওভারক্রাউডিং এর সেক্স যদি অপোজিট সেক্স হয় এবং একটা রুমে যদি তারা ঘুমায় এবং 9 বছরের উপরে যদি বয়স হয়, কিন্তু তারা হাজবেন্ড ওয়াইফ না, বয়স হবে 9 বছরের উপর কিন্তু তারা হাজবেন্ড ওয়াইফ না, কিন্তু অপোজিট সেক্স একটা রুমে যদি তারা বসবাস করে, সেটাই হলো ওভারক্রাউডিং, যদিও তারা দুইজন, তারপরেও ওভারক্রাউডিং। Indicators of housing. Physical indicators based on floor space, cubic space, room height, persons per room, rooms per dwelling, environmental quality যেমন এয়ার, লাইট, ওয়াটার, নয়েজ, সুয়েজ ডিসপোজাল, এটা হলো ফিজিক্যাল ইন্ডিকেটরস। তারপর আছে ইকোনমিক ইন্ডিকেটরস, দিজ আর কস্ট অফ বিল্ডিং, তারপর রেন্টাল লেভেলস, ট্যাক্সেস, এক্সপেন্ডিচার অন হাউজিং। তারপর আছে সোশ্যাল ইন্ডিকেটরস, সোশ্যাল ইন্ডিকেটরসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন indicators related to prevention of illness, indicators related to comfort, indicators related to mental health and social well-being. যেটা হলো related to prevention of illness, frequency of illness due to inadequate sewage and garbage disposal, frequency of illness associated with contaminated water source, frequency of insect-borne diseases, frequency of illness due to overcrowding, frequency of illness due to accidents, frequency of illness due to proximity to animals, access to medical facility. আর indicators related to comfort, there was a thermal comfort, acoustic comfort, visual comfort আর স্পেশাল কমফোর্ট। থার্মাল হলো যে তাপমাত্রা কম বেশি হলে তার উপর নির্ভর করে, সেটা মানে থার্মাল কমফোর্ট এরকম হতে হবে যাতে আমাদের কমফোর্ট ফিল করি সেই টেম্পারেচারে। অ্যাকোস্টিক কমফোর্ট, এরকম তীব্র শব্দ যদি থাকে সেটা আমাদের জন্য কমফোর্ট ফিল হবে না। তারপর ভিজুয়াল কমফোর্ট, হ্যাঁ, তারপর আছে স্পেশাল কমফোর্ট, যেখানে থাকবে সেই বাসস্থানের সেটার কমফোর্ট হতে হবে স্থানটা। তারপর হলো সোশ্যাল ইন্ডিকেটরস এর মধ্যে আরো আছে যে ইন্ডিকেটরস রিলেটেড টু মেন্টাল হেলথ এন্ড সোশ্যাল ওয়েলবিং, যেমন ফ্রিকোয়েন্সি অফ সুইসাইডস ইন দ্য নেইবারহুড, নেগলেক্টেড অ্যান্ড অ্যাবান্ডন্ড ইউথ ইন দ্য নেইবারহুড, যারা হলো যে নেগলেক্টেড থাকে, অবহেলিত থাকে, সেই সব যারা যুবক। তারপর হলো যে ড্রাগ অ্যাবিউজ ইনক্লুডিং অ্যালকোহল ইন দ্য নেইবারহুড, এটা হলো ইন্ডিকেটরস রিলেটেড টু মেন্টাল হেলথ এন্ড সোশ্যাল ওয়েলবিং। আচ্ছা, হাউজিং শেষ, এখন হলো যে ভেন্টিলেশন। The process of replacement of vitiated air by a supply of fresh outdoor air and also control of the quality of incoming air with regard to its temperature, humidity and purity with a view to provide a thermal environment that is comfortable and free from risk of infection. তাহলে ভেন্টিলেশনটা হলো যে ভিটিয়েটেড এয়ার, দূষিত বাতাস বাইরে যাবে আর বাহির থেকে যে ফ্রেশ এয়ার সেটা ঘরের ভিতর ঢুকবে, এই যে প্রসেস, এই প্রসেসটাই হলো ভেন্টিলেশন। ন্যাচারাল টাইপস অফ ভেন্টিলেশন, ন্যাচারাল ভেন্টিলেশন এর মধ্যে আছে দ্য উইন্ড ইজ অ্যান অ্যাক্টিভ ফোর্স ইন ভেন্টিলেশন। আচ্ছা, টাইম তো 40 মিনিট, তো এখন টাইম শেষ হয়ে গেলে এটা অফ হয়ে যাবে, আমি আবার জয়েন করব, ঠিক আছে?
তাহলে জি ম্যাডাম। ন্যাচারাল ভেন্টিলেশন যে সেটা হলো যে দ্য উইন্ড ইজ অ্যান অ্যাক্টিভ ফোর্স ইন ভেন্টিলেশন হোয়েন ইট ব্লোজ থ্রু এ রুম ইট ইজ কল্ড পারফ্লেশন। তাহলে ন্যাচারাল ভেন্টিলেশনের মধ্যে একটা হলো উইন্ড, এটা হলো যে যখন রুমের ভিতর দিয়ে ফ্লো করে সেটাকেই বলা হয় পারফ্লেশন। যে বলে পারফ্লেশন কাকে বলে, রুমের ভিতর দিয়ে যখন একটা বাতাসটা ফ্লো করে সেটাই হলো পারফ্লেশন। আর ডোরস এন্ড উইন্ডোজ ফেসিং ইচ আদার প্রোভাইড ক্রস ভেন্টিলেশন। তাহলে ক্রস ভেন্টিলেশন কোনটা, ডোর এবং উইন্ডো ইয়ে করে ফেসিং ইচ একটা আরেকটা সামনাসামনি থাকে। দেখা গেল যে এই ডোর দিয়ে ঢুকলো, ফ্রেশ বাতাস ঢুকলো, উইন্ডো দিয়ে ভিটিয়েটেড বাতাস বের হয়ে গেল। আবার উল্টাটা হয় যে উইন্ডো দিয়ে ফ্রেশ বাতাস ঢুকলো আর ডোর দিয়ে ভিটিয়েটেড যে এয়ারটা বের হয়ে গেল। এই যে ফ্রেশ বাতাস ঢুকা এবং দূষিত বাতাস বের হওয়া এই এবং সেটা ডোর দিয়ে এবং উইন্ডো দিয়ে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এটাই হলো ক্রস ভেন্টিলেশন। তারপর হলো ডিফিউশন। বাই ডিফিউশন এয়ার ইজ পাসেস থ্রু দ্য স্মলেস্ট ওপেনিং। স্মলেস্ট ওপেনিং এর ডিফিউশনের মাধ্যমে এয়ারটা পাস করে। আর ইনইকুয়ালিটি অফ টেম্পারেচার, এয়ার ফ্লোজ ফ্রম হাই ডেন্সিটি টু লো ডেন্সিটি। তাহলে এয়ারটা ফ্লো করে সবসময় হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে, বেশি ঘনত্বের দিকে থেকে কম ঘনত্বের দিকে এটা বায়ু প্রবাহিত হয়। টেম্পারেচার যখন থাকে ইকুয়াল থাকে তখন এক জায়গার বাতাসটা থাকে ডেন্সিটিটা কম, আরেক জায়গায় থাকে ডেন্সিটি বেশি, আর বাতাস তখন হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটির দিকে প্রবাহিত হয়। তাহলে এটা হলো এটা ন্যাচারাল ভেন্টিলেশন। নেক্সট আর্টিফিশিয়াল ভেন্টিলেশন অর মেকানিক্যাল ভেন্টিলেশন। এটা কিভাবে হয়, এক্সস্ট ভেন্টিলেশনের মাধ্যমে। ইন দিস সিস্টেম এয়ার ইজ extracted or exhausted to the outside by exhaust fan. These fans are placed in the aperture of external wall, hall room, auditorium. তাহলে এক্সস্ট ভেন্টিলেশন এক্সস্ট ফ্যানের মাধ্যমে বাতাস কি করে ওই ভিতরের যে দূষিত বাতাস বের হয়ে যায়, এটা এক্সস্ট ফ্যানের মাধ্যমে। এটাই হলো এক্সস্ট ভেন্টিলেশন। এবং এটা হল রুমে দেখা যায়, অডিটোরিয়ামে দেখা যায়, আরেকটা জায়গায় দেখা যায় সেটা হলো কিচেনে দেখা যায় এক্সস্ট ফ্যান কিচেনে। তারপর হলো প্লেনাম ভেন্টিলেশন। ইন দিস সিস্টেম ফ্রেশ এয়ার ইজ ব্লোন ইনটু দ্য রুম বাই সেন্ট্রিফিউগাল ফ্যান। প্লেনাম ভেন্টিলেশনে সেন্ট্রিফিউগাল ফ্যান ইউজ হয়। এক্সস্ট ভেন্টিলেশনে হয় এক্সস্ট ফ্যান, প্লেনাম ভেন্টিলেশনে হয় সেন্ট্রিফিউগাল ফ্যান। এটা যে ফ্রেশ এয়ার সেটা সেন্ট্রিফিউগাল ফ্যানের মাধ্যমে রুমে প্রবাহিত হয়। এটা হলো প্লেনাম ভেন্টিলেশন। তারপর আছে ব্যালেন্সড ভেন্টিলেশন। ব্যালেন্স ভেন্টিলেশন হলো কম্বিনেশন অফ এক্সস্ট এন্ড প্লেনাম ভেন্টিলেশন। তারপর এয়ার কন্ডিশনিং, ইট মিনস কন্ট্রোল অফ ফ্যাক্টরস এফেক্টিং বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার উইদিন এনি স্ট্রাকচার। The factors include temperature, humidity, air movement, dust, bacteria, toxic gas. Effects of ill ventilation. তার ইল ভেন্টিলেশনের কারণে কিছু ইফেক্ট হয়, যেমন the persons living in all in ill ventilated room may feel uncomfortable. They may have insomnia, fatigue, headache, and exhaustion due to uncomfortable temperature. তাহলে একটা হলো যে ইল ভেন্টিলেটেড রুমে আনকমফোর্ট ফিল করবে, তারপর হলো আনকমফোর্টেবল টেম্পারেচার থাকে, এই কারণে ঘুম আসবে না, ইনসোমনিয়া হবে, ফ্যাটিক হবে, তারপর হেডেক হবে, তারপর ডিমিনিশ রেজিস্ট্যান্স টু সাম ইনফেকশাস ডিজিজ। কিছু ডিজিজ কন্ডিশনে হয় রেজিস্ট্যান্সি কমে যায় কিছু ডিজিজের ক্ষেত্রে, যেমন টিউবারকুলোসিস। দে মে বিকাম ইরিটেটেড ডিউ টু ব্যাড অর্ডার অ্যান্ড আনকমফোর্টেবল টেম্পারেচার। আনকমফোর্টেবল যেহেতু টেম্পারেচার এবং ব্যাড অর্ডারের কারণে ইরিটেট ফিল করে, ইরিটেটেড থাকে মানুষ। তারপর রেসপিরেটরি diseases such as acute bronchitis, chronic bronchitis, bronchial asthma, respiratory allergies এগুলো হয় ইল ভেন্টিলেটেড রুমে। এটা খুব দেখা যায় যে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই অ্যাজমাটা ইদানিং খুব বেশি হয়। এখন লাইট। Good lighting is essential for efficient vision. If lighting conditions are not ideal, visual apparatus put to strain, general fatigue and loss of efficiency. এখন গুড লাইট যদি না হয় তাহলে সেটা কি হবে, আমাদের চোখের জন্য সেটা ক্ষতিকর, মানে স্ট্রেস পড়ে চোখের উপর।
লাইটটা হতে হবে ইফিশিয়েন্ট ভিশনের জন্য গুড লাইট হতে হবে। এখন লাইট ফ্যাক্টরস ফর ইফিশিয়েন্ট ভিশন, কি কি ফ্যাক্টরস আছে? একটা হলো সাফিসিয়েন্সি, দ্য লাইটিং শুড বি সাফিসিয়েন্ট টু এনেবল দ্য আই টু ডিসার্ন দ্য ডিটেলস অফ দ্য অবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সারাউন্ডিং উইদাউট আই স্ট্রেন। তাহলে সাফিসিয়েন্ট লাইট হতে হবে, সাফিসিয়েন্ট লাইট হতে হবে যাতে চোখের উপর স্ট্রেন না পড়ে। বেসিক মিনিমাম for satisfactory vision and illumination of 15 to 20 foot candles is accepted. তাহলে ইলুমিনেশনের জন্য মিনিমাম কতটুকু স্যাটিসফ্যাক্টরি ভিশন? হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি ভিশনের জন্য মিনিমাম ইলুমিনেশন হতে হবে 15 to 20 ফুট ক্যান্ডেল, 15 to 20 ফুট ক্যান্ডেল। এখন আর হলো যে এই যেটা হলো স্টেয়ারওয়েজ এন্ড করিডোর, সিঁড়ি এবং করিডোরে 5 ফুট কি হবে ক্যান্ডেল, 5 ফুট ক্যান্ডেল। আর ইন্ডাস্ট্রিতে হবে 100 ফুট ক্যান্ডেল, যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক কাজ হয় এখানে অনেক বেশি লাগে 100 ফুট ক্যান্ডেল। আর সিঁড়িতে বা করিডোরে খুব বেশি লাগে না, সেখানে হলো 5 ফুট ক্যান্ডেল হলেই হয়। তাহলে সিঁড়িতে করিডোরে হলো 5 ফুট ক্যান্ডেল আর ইন্ডাস্ট্রিতে লাগে 100 ফুট ক্যান্ডেল। আর এমনিতে আমাদের স্যাটিসফ্যাক্টরি ভিশনের জন্য 15 to 20 ফুট ক্যান্ডেল, এটা খেয়াল রাখেন। এখানে হলো 15 to 20। তারপর ডিস্ট্রিবিউশন অফ লাইট শুড বি ইউনিফর্ম উইথ সেম ইন্টেন্সিটি ওভার দ্য হোল ওয়ার্কিং ফিল্ড। ডিস্ট্রিবিউশনটা হতো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কোথাও কম কোথাও বেশি, তাহলে আমাদের চোখের উপর স্ট্রেন পড়ে। হ্যাঁ, তাহলে if there are contrast differences in light it will strain the eye and affect adversely the visual acuity. Proper disposal of light without shadow production is necessary for efficient vision. Shadow production যদি হয় সেটা আমার চোখের জন্য ক্ষতিকর, তাহলে শ্যাডো প্রোডাকশন হওয়া যাবে না। আর হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে। তারপর অ্যাবসেন্স অফ গ্লেয়ার ইজ এক্সেসিভ কন্ট্রাস্ট। তাহলে গ্লেয়ারটা কি? গ্লেয়ার হলো এক্সেসিভ কন্ট্রাস্ট। এটা হলো কি, এই যখন অটোমোবাইল, যে এটা হলো যে অটোমোবাইল হেডলাইটস এট নাইট। হ্যাঁ, এটা রাতে যখন অটোমোবাইল চলে, হ্যাঁ গাড়ি চলে, তখন গাড়ির যে হেডলাইটটা খুব বেশি চোখের মধ্যে লাগে, কারণ অন্ধকার থাকে, তখন এর হেডলাইটের আলোটা আমাদের চোখে লাগে, কিন্তু তীব্রভাবে যখন আমাদের চোখে হঠাৎ করে এসে লাগে তখন সেটাই হলো গ্লেয়ার, তখন আমরা কিন্তু ঠিকমতো দেখতে পারি না। কিন্তু দিনের আলোতে এই অটোমোবাইল অথবা গাড়ির যে হেডলাইটের আলো সেটা কিন্তু আমাদের চোখে লাগে না, সেটা গ্লেয়ার তৈরি করে না। গ্লেয়ার তৈরি করে তখন যখন অন্ধকারে ওই হেডলাইট, গাড়ির হেডলাইট আমাদের চোখে খুব তীব্রভাবে লাগে, তাহলে সেটা হলো গ্লেয়ার। তারপর হলো ডিরেক্ট গ্লেয়ার আছে, গ্লেয়ারের মধ্যে যেমন ফ্রম লাইট সোর্স থেকে সরাসরি যখন সোর্স থেকে আসে সেটা হলো ডিরেক্ট গ্লেয়ার। আর রিফ্লেক্টেড গ্লেয়ার হলো ফ্রম অবজেক্ট, রিফ্লেকশন হয়ে আসে, যেমন হলো টেবিল টপ, তারপর পলিশড ফার্নিচার, ওটা রিফ্লেকশন হয়ে আমাদের চোখে লাগে। গ্লেয়ার কজেস অ্যানোয়েন্স, বিরক্তির কারণ হয় গ্লেয়ার। আই ক্যানট টলারেট গ্লেয়ার অ্যাজ ইট কজেস একুট ডিসকমফোর্ট অ্যান্ড রিডিউসেস ক্রিটিক্যাল ভিশন। তাহলে হলো আমাদের চোখ কি করতে পারে না, গ্লেয়ারটাকে টলারেট করতে পারে না, এটা ডিসকমফোর্ট ফিল করে এবং রিডিউস করে ক্রিটিক্যাল ভিশন। ক্রিটিক্যাল ভিশন বলতে কি বোঝায়? যে আমরা সূক্ষ্ম কাজ করতে পারি না, ক্রিটিক্যাল ভিশন এটা কমায় দেয় সূক্ষ্ম কাজ করার ক্ষমতা। চোখে যদি অনেক বেশি তীব্র আলো লাগে তখন আমরা কিন্তু ওই সূক্ষ্ম কাজ যেগুলো, সুতার কাজ ও আরো আরো সূক্ষ্ম কাজ যেগুলো, সেগুলো আমরা করতে পারি না। তারপর অ্যাবসেন্স অফ শার্প শ্যাডোজ। লাইট শ্যাডোজ আর ইনএভিটেবল বাট শার্প এন্ড কন্ট্রাস্ট শ্যাডোজ আর ডিস্টার্বিং। স্লাইড শ্যাডো আমরা এটা দরকার আছে, কিন্তু এই শার্প অথবা কন্ট্রাস্ট শ্যাডো যদি